কুশল সাংবাদিকদেরকে ওয়েস্ট বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য প্রথম হচ্ছে আসলে আপনারা জানেন যে ঢাকা শহরেও কিন্তু অনেক পত্রিকা টেলিভিশন চ্যানেলও ঠিকঠাকভাবে সাংবাদিকদেরকে বেতন দেয় না কিংবা দিতে পারছে না। সেক্ষেত্রে আমাদের একটা পরিষ্কার অবস্থান আছে যে মানে কথাটা আবার অনেকে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু বাস্তবতা এইটা, যেই গণমাধ্যম তার প্রতিনিধিদের বেতন দিতে পারে না, আমি মনে করি তার তো থাকার দরকার নেই। যারা বেতন ভাতা দিয়ে চালাতে পারবে তাদের প্রতিষ্ঠান রান করা উচিত। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের জায়গা থেকে জোরালো বক্তব্যটা আসা উচিত। বিশেষ করে জেলা প্রতিনিধিদের তো আরও দেখা যায় নামমাত্র অনেক ক্ষেত্রে একটা বেতন দেওয়া হয়, কিংবা অনেক পত্রিকা আছে সেটাও দেয় না ঠিকঠাক মতো। তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আপনি এটা নিয়ে কাজ করবেন, আপনার যদি সেই পারিশ্রমিকটা প্রতিষ্ঠান না দেয় তাহলে আপনি চলবেন কিভাবে? আমরা একটা ভালো সাংবাদিকতা চাই। সাংবাদিকরা সমাজের বিবেক, যে তারা সমাজের ন্যায় অন্যায় অত্যাচার অবিচার সত্য তুলে ধরবে। তাহলে এখন তারই যদি পিছুটান থাকে তাহলে সে কিভাবে সেখানে কাজ করবে? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে আধুনিক আপনার কাঠামোতে রাষ্ট্রবিজ্ঞানে গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয়। তাহলে এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বলা চলে তিনটা আপনার আইন, বিচার, নির্বাহী বিভাগ, তিনটা বিভাগের পরপরই রাষ্ট্রের পরে সংবাদ মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সকলের জীবন এবং জীবিকার নিশ্চয়তা থাকতে হবে, তাদের কাজের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকতে হবে। যেটা আপনারা বলেছেন, অনেক জায়গায় বাইট নিতে যে অবরুদ্ধ করে রাখে, অনেক জায়গায় লাঞ্ছিত হয়ে আসতে হয়। আমি আপনাদেরকে বলবো যে গত ১.৫ দশকে কি হয়েছে বা না হয়েছে সেটি আপনারা জানেন। এখন সরকার এবং রাষ্ট্র এই দেশের জনগণের, এতদিন আসলে সত্যিকার অর্থে আমরা মনে করি যে ৫৩ বছরে আমরা সেইভাবে জনগণের যে একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র এবং সরকার সেটা আমরা পাইনি। কারণ যারাই ক্ষমতা এসেছে, ধরেন আপনার ৭১-এ মুক্তিযুদ্ধের পরপর ৭২ থেকে ৯০ পর্যন্ত কখনো একটা সামরিক শাসন ছিল, কখনো কু পাল্টা কু, একটা অস্থির রাজনৈতিক সময় ছিল। মুক্তিযোদ্ধা এখানে আমাদের বসে আছেন, তারা তো জানেন। ৯১-এ বাংলাদেশ পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করল। ৯১-এ আওয়ামী লীগ ১৫ বছর ছিল, তার আগে অন্য গভর্নমেন্টও ছিল। নিশ্চয়ই আমার চেয়ে আপনাদের বয়স অভিজ্ঞতা অনেকের ভালো আছে, আপনারা তো ভালো জানেন যে প্রিভিয়াস গভর্নমেন্টও যে সাংবাদিকদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছে, শিক্ষকদেরকে কাজ করতে দিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো ভালো চলেছে, সমাজ রাষ্ট্র ভালো চলেছে, সেটা হয় নাই। যেই যখন ক্ষমতায় ছিল সেই তার মতো করে দলীয়করণ করার চেষ্টা করেছে, সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু এইবার যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, স্বাধীন বাংলাদেশে তো এই প্রথম একটা গণ অভ্যুত্থান হয়েছে। এবং নিশ্চয়ই আপনারা অকেভাল যে রাজনৈতিকভাবে গত ১.৫ দশক ধরে চেষ্টা করা হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম, কিন্তু রাজনৈতিক শক্তি পারে নাই। রাজনৈতিক শক্তির সমর্থনে এদেশের আম জনতা বা জনগণ তারা রাস্তায় নামে নাই। কিন্তু অনেকে মনে করছে যে এইটা যে আছে, এইটা গিয়ে যে আরেকটা আসবে, সে কি করবে? তার তো চেহারা অতীতে খুব ভালো ছিল না, কিন্তু সবার কনসার্ন সেই জায়গা থেকে কিন্তু জনগণ, আমরাও সেই আন্দোলনে ছিলাম, যুগপৎ আন্দোলন কিংবা ওই যে আন্দোলনে ছিল আমরা সেটার পার্ট ছিলাম, কিন্তু সেখানে আমরা জনগণের রেসপন্স পাইনি। এইবার যখন ছাত্রদের এই যৌক্তিক দাবি নিয়ে কোটা সংস্কার, চাকরির ক্ষেত্রে একটা বৈষম্য, এই বৈষম্য তো শুধু কোটায় নেই, সাংবাদিকরা বৈষম্যের শিকার, শিক্ষকরা বৈষম্যের শিকার, সরকারি কর্মকর্তা কর্মচারীরাও বৈষম্যের শিকার। আপনার প্রথম থেকে 20তম গ্রেড, একজনের বেতন ৮,২০০ টাকা, আরেকজনের বেতন ৭৮,০০০ টাকা। এত বেতন ডিস্টেন্সটা হওয়া উচিত না। তো এই রকমের বৈষম্য অনেক জায়গায় আছে। ছাত্ররা যখন আপনার এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যখন পরিষ্কারভাবেই তারা একটা জাতির সামনে রূপরেখা দিল যে আমরা এই ফাঁসিবাদী ব্যবস্থা উৎখাত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করবো এই ফ্যাসিস্ট শক্তির পতন হলে, তখন জনগণ সাড়া দিয়েছে। ৫ তারিখের এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। সুতরাং ছাত্র এবং জনতার চাওয়া হচ্ছে নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সমাজ। সেই জায়গা থেকে
আপনাদেরকে এখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ওয়াচডগ হিসেবে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে। রাজনৈতিক দল মানে সরকার প্রথমত, প্রশাসন, রাজনৈতিক দল এবং সাংবাদিক, আপনাদেরকে এই সমাজের চলমান বিষয়গুলো, অন্যায়, অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি যে আগের যে অবস্থাটা ছিল, কিছু কিছু জায়গায় এখন সেরকম অবস্থা আবার তৈরি হচ্ছে। আপনাদেরকেও ধরেন নানান ধরনের কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে, বা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে একটা হেনস্থা করার চেষ্টা অনেক জায়গায় চলবে। তারপরে আবার আগে যারা ধরেন খেয়াঘাট, লঞ্চ ঘাট, গরুর বাজার, এই সমস্ত জায়গা থেকে পয়সা তুলতো, এখন আবার আরেকটা গোষ্ঠী সেটা নিবে। কিন্তু এই ব্যবস্থা কিন্তু আমরা চাই না। আমাদের পরিষ্কার কথা, রাষ্ট্র সুন্দরভাবে চলবে, সমাজ সুন্দরভাবে চলবে, প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা নিয়ে এখানে থাকবে, তাদের অধিকার ভোগ করবে। এখন কিন্তু কোনো রাজনৈতিক সরকার না, কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকে যে আমরা ক্ষমতায় চলে আসছি, আমরাই সব, সেটা হবে না। এই সরকারের কাছে আমরা রাষ্ট্র সংস্কার চেয়েছি। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমরা বলেছি যে বিচার বিভাগ, প্রশাসন, একটা সাথে নির্বাচন কমিশন, এই ধরনের আমরা কিছু রিফর্ম চেয়েছি। একই সাথে স্বাধীন সাংবাদিকতার পথ, গণমাধ্যমের উপরে খবরদারির জন্য কেউ না করতে পারে, সাংবাদিকদেরও যেন, তারাও যেন মর্যাদার সাথে সমাজে চলতে পারে। একজন সিনিয়র সাংবাদিক যেখানে যারা বসে আছে, কারণ একজন সরকারি কর্মকর্তা কিংবা বেসরকারি ব্যাংকার, তারাও 50-60 হাজার টাকা বেতন দেয়। তাহলে একজন সাংবাদিক পুলিশের এসপি, ডিসি থেকে শুরু করে ব্যাংকার, নিম্ন পর্যায়ে সবার সাথে মিট করে, সমাজের সব লেভেলের মানুষের সাথে চলে। সুতরাং তার মর্যাদাটা, স্ট্যাটাসটাও তো ওই রকম জায়গায় থাকা দরকার। তাহলে তার যদি বেতন ভাতার সুবিধা না থাকে, তাহলে তার মর্যাদাটা আসলে, তো বাস্তব কথা, আমরা যতই অস্বীকার করি না কেন, আপনি অর্থ ছাড়া আপনার সেই স্ট্যাটাস অবস্থানটাও তৈরি করা অনেক ধরনের কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে, বা বিভিন্ন ধরনের। তারপরে আবার আগে যারা ধরেন খেয়াঘাট, লঞ্চ ঘাট, গরুর বাজার, এই সাইড, আমাদের পরিষ্কার কথা, রাষ্ট্র সুন্দরভাবে চলবে, সমাজ সুন্দরভাবে চলবে। এই রাষ্ট্র সংস্কারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছিলেন যে পুরানো জঞ্জাল, এখানে আমাদের একজন মুক্তিযোদ্ধা বসে আছেন, তার বয়স যদি এখন আপনার, তাহলে মুক্তিযুদ্ধের সময় দেখা যায় তার 20-25 এই রেঞ্জে 17 বছর ছিল। এবং এই রাজনীতি নেতারাই তাদেরকে আরেকটা দলকে বিভিন্ন, আমি মনে করি সারা বাংলাদেশে এরকম হচ্ছে। আপনি যেহেতু প্রবক্তা আন্দোলনের, এবং আপনারা দেখবেন যেন এই সমন্বয়ক যারা এই আন্দোলন করছে তারা যেন বিভিন্ন, অবশ্যই আপনারা, আমি পটুয়াখালী জেলায় আজকে আপনাদের সাথে বসার সুযোগ হয়েছে, আপনারা সবচেয়ে অন্যান্য সাংবাদিকদের অনুপাতে তাদেরকে বেতন এবং সুযোগ সুবিধা দিতে হবে, এটা আপনাদের দাবি। কমিশন গঠন করতে হবে, আইন করতে হবে। সেক্ষেত্রে 2 বছরের আগে কোনোভাবে আসলে, আপনি জানেন যে এই লোকটি আপনার হয়তো দলের কর্মী না, বাট সে পটুয়াখালীর মানুষ। আপনারা বৈষম্য বিরোধের কথা বলে আজকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখেন। আমি একটু বলি, একবারে সবাই একটু বলি, ওইটা একবার আপনি বলেন। বিজয় বলেন আপনার 18 সালের সংগ্রামকে আমরাই সব, সেটা হবে না। এই সরকারের কাছে আমরা রাষ্ট্র সংস্কার চেয়েছি। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমরা বলেছি যে বিচার বিভাগ, প্রশাসন, পুরাতন খরচ করে যদি কালো ধোয়া বের করতে চায়, এইটা আপনি কিভাবে দেখবেন? এবং পাশাপাশি রাজনৈতিক রহস্য পুরুষ, প্রয়াত